এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ হেড অন এবং কনফ্রন্টেশনাল অপিনিয়ন দিতে চাই এবং আই উইল নেম টুডে। যদিও যারা অনলাইন আলাপ আলোচনা করেন বেশিরভাগেরই ইনক্লুডিং মাইসেলফ ফ্রম টাইম টু টাইম একটা উদ্দেশ্য থাকে যে কোনো ধরনের কনফ্রন্টেশনাল কিছু জানি না হয়, কারো নাম নিয়ে কথা জানি বলার না হয়, জানি কোনো ফেদার রাফল করা না হয়, এই ধরনের একটা চেষ্টা থাকে এবং সেটা করতে গেলে যেটা হয় সব কিছু ভাববাচ্চে হয় এবং যথেষ্ট ভেগ হয় আলাপ আলোচনা, রাইট? সো যেহেতু অনলাইনে বন্ধুত্ব করতে আসি নাই, কথা বলতে আসছি, সো আমি চেষ্টা করি যে এইগুলো দ্বারা ইনফ্লুয়েসড হয়ে নিজের হাতে পায়ে নিজে জানি শেকল না পড়াই। তো এত বড় প্রিলুড দিয়ে নিচ্ছি কারণ আমি ফাহাম আব্দুল সালাম ভাইয়ের আলোচনা নিয়ে একটু কথা বলবো, ওনাকে নিয়ে একটু কথা বলবো। উনি দেখলাম একটা ভিডিও আপলোড করছেন, উনি গণভবন ঘেরাও করার জন্য আহ্বান জানাতেছেন সবাইকে। এবং ওকে, সেই পয়েন্টের ডিটেলস ঢোকার আগে একটু ফাহাম ভাইকে নিয়ে কথা বলি। ফাহাম ভাই অবশ্যই মানে বলার অপেক্ষা রাখে না যে উনি যথেষ্ট মেধাবী এবং ক্যারেক্টার, ইন্টারেস্টিং ক্যারেক্টার, মেধাবী ক্যারেক্টার, প্রতিভাবান, এবং হচ্ছে ওনার অনেক সুন্দর সুন্দর আর্গুমেন্ট আছে এবং আই অফকোর্স ডেফিনেটলি রেসপেক্ট হিম। আমি ওনাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি, লেখালেখি করছি, ওনাকে নিয়ে ওনার ভিডিও শেয়ার করছি স্টাফ। নাও যখন আমি ওনার সাথে কানেক্টেড হই, আমি ওনাকে ফলো করতাম না, জানতাম না, রাইট? ওনার এই ভিডিওগুলো সামনে মানুষ শেয়ার করার সামনে আসছে, তারপর তখন আমি জানতাম না যে উনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হচ্ছে মেয়ের জামাই। যদি জানতাম আমি ওনার সাথে কানেক্টেড হইতাম না, টু বি ভেরি অনেস্ট। আমি দলকানা টাইপের লোক এরাই চলি না। আমি কি ফাহাম ভাইকে দলকানা লোক বলতেছি? অফকোর্স ইয়েস, হি ইজ। হ্যাঁ, এটা মেবি দলকানা ওয়ার্ডটা শুনতে নেগেটিভ কনোটেশন ক্যারি করে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, হি ইজ, রাইট? তো এই যে এখন নাহিদ ইসলাম যে কোটা আন্দোলনের সমন্বয়ক, তারপরে যে মেয়েটা কি জানি যে কোটা আন্দোলনের সমন্বয়ক আরেকটা মেয়ে যে গ্রেফতার, এটা সবাই কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে ছিল। আমি সবাইকে আনফ্রেন্ড করে দিচ্ছি ফ্রম টাইম টু টাইম যখন দেখছি যে তারা আচরণ করতেছে, লাইক পুরাপুরি ব্লাইন্ডেড আচরণ, লাইক একদম পুরাপুরি আনএক্সেপ্টেবল ব্লাইন্ডেড আচরণ যখন করতেছে। আমি এমন ওদেরকে না, ওই নাহিদ এবং ওই মেয়েটার নাম ভুলে গেছি, ওকে না, অন্য এরকম আরও এই টাইপের দেখতেছিলাম যে এরকম কি সে সময় জানি এরকম মানে অনেকটা উস্কাইতেছে, মানে কমিউনাল ভায়োলেন্সকে উস্কাইতেছে। ভুলে গেলাম কোনো একটা ঘটনা নিয়ে, লাইক এই হিন্দু টিন্দু নিয়ে কি মিয়ার কমিউনাল ভায়োলেন্স উস্কাইতেছে। আমি তো কনফার্ম করে দিচ্ছি, রাইট? তো এই ধরনের মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। নাও আমি এই সব কিছু আর এবং ফাহাম ভাইকে এক কাতারে নিয়ে আসতেছি না, কিন্তু আমি বলতেছি আর কি যে কি নিয়ে কথা বলতেছি, কেন কথা বলতে ওই জায়গায় আসতেছি, আসার আগে কথাগুলো একটু আলোচনা করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে ওয়ার আই এম কামিং ফ্রম, রাইট? তো নাও তো পরে যখন ফাহাম ভাইয়ের সাথে কানেক্টেড হলাম, তারপর আবিষ্কার করলাম যে উনি কিছুটা ওনার কাইন্ড অফ ক্রনিক প্যাথোলজিক্যাল কিছু পজিশন আছে, এবং কাইন্ড অফ প্রবলেম মেক সেন্স যেহেতু উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই। তো ওনার কাছ থেকে র্যাশনাল রিজনেবল কথা একটা সার্টিন সময় পর্যন্ত পাওয়া যায়, একটা সার্টিন পিরিয়ড পর্যন্ত পাওয়া যায়, একটা সার্টিন পয়েন্ট পর্যন্ত, তারপর উনি কমপ্লিটলি ইরেশনাল কথাবার্তা বলতে শুরু করেন এবং অ্যাক্টস নট নর্মাল। তো না, এটার কারণ আমি যেটা ধারণা করতে পারি, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৌহিত্রিত বলে, হ্যাঁ না ভুল বলতেছি, মেয়ের জামাই। তো ওনারা অনেক ধরনের সাফারিং এর মধ্য দিয়ে গেছেন, তো এই কারণে উনি এইভাবে হয়তো আচরণ করেন। নাও আমি একটু সাধারণ মানুষের জায়গা থেকে আমার তো এত লেভারেজ দেওয়ার প্রয়োজন নেই, কারণ বিষয়টা বোঝেন যে আলোচনাটা কয়েকদিন আগে করছি যে শেখ হাসিনার মানসিক সুস্থতার পরীক্ষা করা দরকার, এবং এটা আমি একটা সিরিয়াস লাইক কাইন্ড অফ, আমি প্রশ্নটা যখন তুলছি এন্টায়ারলি সিরিয়াসলি প্রশ্নটা তুলি নাই, কাইন্ড অফ কিছুটা ফিগারেটিভলি তুলছি, কাইন্ড অফ এটা বলার জন্য যিনি মানসিকভাবে শি ইজ নট ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড, এই কথাটা একটু মানে পরোক্ষভাবে এই কথাটা আমি বেসিক্যালি স্টেটমেন্টটা বলতেছি। অ্যাট দ্য সেম টাইম আই ডু বিলিভ যদি ওনার একটা পরীক্ষা করা হয়, ওনার সাইকোলজিক্যাল পরীক্ষা করা হয়, আমার ধারণা এখানে এরকম অনেক আছে, মানে সাইকোলজিক্যাল পরীক্ষা করে আপনি জানতে পারবেন যে সে সোশিওপ্যাথ নাকি সে মানে কোন ক্যাটাগরিতে পড়ে। আমার ধারণা উনি কোনো সুস্থ ক্যাটাগরিতে পড়বেন না, এবং এগুলো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি চাইলে হাইডও করতে পারবেন না, উনি যে কারণ পরীক্ষাগুলো এমন হবে তার করানো হয়েছে যেটাতে উনি শত চেষ্টাগুলো হাইড করতে পারবেন, ওনার এক্সপার্টরা ঠিক বের করে ফেলবে উনি কোন ক্যাটাগরিতে পড়ে। নাও শেখ হাসিনার যে মানসিক ট্রমা, আমি শিওর আপনি এক্সপার্টদের সাথে কথা বলেন, তারা শুনে বলে দিবে যে ইয়েস রাইট সে। তো ওনার যে মানসিক ট্রমা, সেখান থেকে উনি স্বাভাবিক, যেমন উনি আওয়ামী লীগ জামাত, বিএনপি এর ব্যাপারে যে প্যাথোলজিক্যাল আচরণ ওনার যেরকম একেবারে আনরিজনেবল, এবং ওনাকে অবশ্যই হত্যা চেষ্টা করছে বিএনপির আমলে, বিএনপির সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এবং সম্ভবত নির্দেশে বা মদতে। তো এগুলোর পর কোনো মানুষের পক্ষে সুস্থ স্বাভাবিক আচরণ করা সম্ভব অলমোস্ট না। সো এখন কথা হচ্ছে শেখ হাসিনার পক্ষে যে কারণে হোক, বিভিন্ন কারণে, যেহেতু ওনার পক্ষে সুস্থ স্বাভাবিক আচরণ করা সম্ভব না, সুতরাং ওনার রাষ্ট্র পরিচালনার জন্য উনি আনফিট। আই হ্যাভ অল দ্য সিম্পেথি ফর হার। দেখেন এই জিনিসটা কিন্তু
বিএনপির প্রতি এবং বিরোধী দলের প্রতি আওয়ামী লীগের এইরকম দমন নিপীড়ন শুরু হয়েছে শেখ হাসিনার উপর এই যে প্রাণঘাতী হামলা টামলা এগুলোর পর থেকে। অবশ্যই এর আগে তারা অনেকবার ক্ষমতা ছিল না, অনেকদিন ক্ষমতায় ছিল না, আমাদের জাজ করার সুযোগ নেই, আমাদের স্যাম্পল সাইজ ছোট। বাট তার মধ্যেই মনে হচ্ছে যে বিএনপি কাইন্ড অফ যাক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শেখ হাসিনা সুস্থ মানুষের মতো আচরণ করেন, এটা আমরা বুঝতেছি, রাইট? তো এই কারণে আমি বলতেছি যে ফাহাম ভাই যেরকম প্যাথোলজিক্যাল কিছু আচরণ করেন, কিছু কিছু পয়েন্টে আসলে ওনার কাছে ভালো মন্দের বাদ বিচার সব ব্লার্ড হয়ে যায়। শেখ মুজিবুর রহমানের ব্যাপারে কোনো ভালো কিছু কখনোই বলবেন এবং এমনভাবে বলেন। তো আমি জানি না দেশ যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে, ওনাদের কাছ থেকে ভালো কতটুকু কি পাওয়া যাবে, যাদের জাজমেন্ট কম্প্রোমাইজড যেই কারণে হোক, আরেকবার বলতে যেই কারণেই হোক, যেমন শেখ হাসিনার জাজমেন্ট কম্প্রোমাইজড, তার ফ্যামিলি একটা মেসাকার মধ্য দিয়ে গেছে বিধায়, তার উপর হত্যা চেষ্টা কয়েকবার হয়েছে বিধায়, যে কারণে হোক তার জাজমেন্ট এখন কম্প্রোমাইজ, হি ইজ নট ফিট টু রান দ্য কান্ট্রি রাইট নাও। ফাহাম ভাই উনি অনেক স্মার্ট লোক, অনেক জানেন, অনেক সুন্দর প্রোফাউন্ড থটস আছে ওনার। অ্যাট দ্য সেম টাইম ওনার জাজমেন্ট কম্প্রোমাইজ, উনি কথাবার্তা আচার আচরণ কিছু জায়গাতে আসলে উনি কম্প্রোমাইজ হয়ে যান। এবং আমি সত্যি কথা বলতে আমি ভয় পাই এই ধরনের মানুষকে, একদম টু বি ভেরি ভেরি অনেস্ট, আমি ভয় পাই। উনি আমাকে আনফোন করছেন এই যে গত নির্বাচনের আগে কিছু কিছু ক্ষেত্রে আমি যখন বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা আওয়ামী লীগের যেইভাবে সমালোচনা করি একই রকম ভিমেন্টলি করা শুরু করছে, উনি আমাকে সম্ভবত তখন আনফোন করে দিয়েছেন, যেটা বুঝলাম আর কি। এখানে একটা ইন্টারেস্টিং মজার জিনিস বলছেন, যেটাকে বলা হয় কন্ট্রোলড অপোজিশন, আমরা বাংলায় বলি কুসুম প্রতিবাদ, রাইট? একটা বিএনপির লোক যে 100% বিকৃত ধিকৃত না, যার একটু বাকি আছে, কিন্তু তার কিবলা বিএনপির দিকে, সে কি করবে? সে ওই যে এখন যেরকম ধরেন আওয়ামী লীগের যারা সমালোচনা করতেছে সরকার, এরা বলে কিভাবে করে কথা বলবে যে আমরা আর রক্তপাত দেখতে চাই না, আমরা আর হত্যা দেখতে চাই না, সর্বোচ্চ এতটুকু। আমার ফ্রেন্ড লিস্টে অনেক আওয়ামী লীগের লোকজন আছে যারা এই কোটার মধ্যে এরকম আওয়ামী লীগ সরকার এই পরিমাণ খুন গুমের পরও তাদের ভাষা এরকম কুসুম প্রতিবাদী ভাষা। কেন? কারণ তারা এট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগ, এট দ্য এন্ড অফ দ্য ডে তারা ওই যে এখন আজকে যদি একটা ভোট হয় এরা আওয়ামী লীগকে ভোট দিবে। তো যারা দলান্ধ তারা আপনার কাছ থেকে আশা করে আপনি মাঝে মধ্যে যদি সত্য কথা বলেনও আপনি কড়া ভাষায় কেন বলবেন। যেমন আমি ধরেন আওয়ামী লীগের সমালোচনা করি, যেই রকম কড়া ভাষা আওয়ামী লীগের সমালোচনা করি, তখন যারা লাভ রিয়াকশন দেয় একই রকম কড়া ভাষা তারা, আমি যদি বিএনপির কোনো সমালোচনা করি তখন তারা লাভ রিয়াকশন দেয়, তখন তারা আনফ্রেন্ড করে দেয়। একই রকম ঘটনার ক্ষেত্রে বিএনপির ধরেন বিএনপি আওয়ামী লীগ একেবারে একই রকম নৃশংসতা মনে করেন। দুটো ঘটনায় আমরা কথা বলবো, ধরুন ছাত্রলীগের হামলা এবং ছাত্র দলের হামলা নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করতেছি, একই রকম নৃশংসতা। ছাত্রলীগেরকে নিয়ে যেই ভাষায় করা সমালোচনা করছে ওটাকে তারা লাভ দিবে, একই রকম ভাষা ছাত্রদলের ব্যাপারে সমালোচনা করলে আনফিনিট হয়ে যাবো বা আর পছন্দ হবে, রাইট? সো এইটা তো যাদের দল আছে তারা এইভাবে আচরণ করে, রাইট? নাও যেই কথাটা বলতেছি যে যারা এরকম প্যাথোলজিক্যাল টাইপের আচরণ করে তারা ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনার মতো আচরণ করবে না, এটা বিশ্বাস করা আমার জন্য কঠিন। দে উইল ফাইন্ড 1000 রিজনস জাস্টিফাই করার জন্য, যেরকম শেখ হাসিনা জাস্টিফাই করতেছে ওনার কাজকর্ম আচার আচরণকে। সো যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্যানিটি আছে কিনা, আচার আচরণের মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা, এইটা বোঝাটা জরুরি। হ্যাঁ, সকল মানুষেরই, যেটা সবসময় বলি, হিটলারও কিন্তু অনেক প্রতিভাবান ছিলেন, খুব ভালো ছবি আঁকতে পারতো হিটলার, আর্ট কনজার ছিল। আমাদের শেখ হাসিনা কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারে, দেখছেন নাকি? শেখ হাসিনা আর্ট ওয়ার্ক লাইক লেভেল না, অ্যামাচার লেভেল না, লাইক প্রো লেভেল ছবি আঁকতে পারেন উনি, রাইট? অন দ্য আদার হ্যান্ড কি অবস্থা? তো আমি বলতেছি আর কি যে যারা প্যাথোলজিক্যাল আচরণ করে আমি তাদের ব্যাপারে আমি নিরাপদ বোধ করি না। তাদের আদারওয়াইজ অনেক গুণ থাকতে পারে এবং সেটাকে আমি ডেফিনেটলি অ্যাডমায়ার করি, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। যাই হোক, এত কথা কেন বললাম? কারণ যেই জিনিসটা ভাই বলতেছেন, এই গণভবন ঘেরাও করা, এটাকে ভয়াবহ বিপজ্জনক একটা কাজ বলে আমি মনে করি। এবং সেটা বলতে গেলে আমি বললেই গালাগালি শুরু হয়ে যাবে, এই কারণে আমি ওনাকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করে নিলাম যে কেন আমি ওনার এই ওনার হোয়ার ইজ কামিং ফ্রম এটা বুঝতে হলে আমাদেরকে ওনাকে বুঝতে হবে, এই কারণে এতক্ষণ আলোচনা করলাম। এগেন এই সব কিছুর শেষে আমি আবারও বলতে চাই যে ওনার প্রতি আমার রেসপেক্ট আছে, ওনার যে জায়গায় রেসপেক্ট করার এইসব জায়গায় রেসপেক্ট আছে, যে জায়গায় রেসপেক্ট করার নাই বলে মনে হয় সেই জায়গাটা আলোচনা করছি সেভাবে। ওকে, দেখেন গণভবন ঘেরাও করার কোনো বিকল্প নেই, সত্য কথা। এবং উনি যে কথা বলছেন সেই কথাটাতে আমি একমত যে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করা না গেলে এগুলো সবকিছু জ্বলে যাবে শেষ পর্যন্ত। এত কিছু 100% গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, মানে আগামীকাল শেখ হাসিনা পতন হবে না, আগামীকাল শেখ হাসিনার পতন চলে গণভবন ঘেরাও করতে হবে আগামীকাল। ওকে, এটা আর যেটা আমরা আলোচনা করে আসতেছি দীর্ঘ সময় ধরে, যে হয়তো 1-2 বছর লাগবে সরকারের পতন হইতে, এখন যেভাবে চলতেছে, যা একটা বিচার প্রক্রিয়া হবে, তদন্ত হবে, আন্তর্জাতিক চাপ হবে, স্লো, সেটা আবার কাজ নাও করতে পারে, কিন্তু গণভবন ঘেরাও করলে কাজ হবে এটা তো নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, নাও এট হোয়াট কস্ট? এট হোয়াট কস্ট? আপনি আজকে যদি গণভবনের দিকে সবাই রওনা দেয়, যে লাশের একটা মেসাকার হবে, সেই লাশের উপর দিয়ে শেখ হাসিনা বিতাড়িত হবে, এটা কি আমি চাই? এটা সম্ভবত ফাহাম ভাই চান, ওনারা ক্ষমতা আসার চেষ্টা করতেছেন, যে কথাটা সবসময় বলি।
ওনারা ক্ষমতার মসনদে ওনাদের এখানে কিছু পাওয়ার আছে, যে কথাটা রুমিন ফারহানা বলছে, আমি কয়েকবার আলোচনা করছিলাম, এই কথাটা কথাটা রুমিন ফারহানার মুখ থেকে বের হয়েছে। উনি বলছেন ছাত্রীর আন্দোলনটা এই জায়গাতে সুন্দর যে যখন রাজনৈতিক লোকজন আন্দোলন করে তখন তারা আন্দোলন করে স্বার্থে একটা, তারা একে হটানোর পর তারা এই চেয়ারটাতে বসবে, তাদের এখানে পাওয়ার আছে কিছু, এই কারণে তারা এগুলো করতেছে, ছাত্ররা তারা ওখানে বসবে না। সো এটা এখান থেকে সুন্দর আন্দোলন। ফাহাম ভাইরা আজকে এত লাশ ফেলে এই লাশের উপর দিয়ে গিয়ে শেখ হাসিনাকে সরানো, এটা বেশ কনভিনিয়েন্ট ওনাদের জন্য, কারণ ওনারা ক্ষমতায় আসবেন। তারপর আমি বলতেছি না ফাহাম ভাই নিজে ক্ষমতা এসে আসবেন, উনি নিজে চেয়ারে বসবেন, উনি নিজে এসে আবার যদি পিনফি ছুরি বাটফারি করে, যেটা ধরে নেওয়া যায় আমাদের স্টার্টিং পয়েন্ট এমন কিছুই হবে, কম আর বেশি কোথায় কি হবে জানি না, কিন্তু ওনার লোকেরা বসবে, রাইট? এবং 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 আই ক্যান গ্যারান্টি ইউ তখন কুসুম কুসুম প্রতিবাদ হবে ওনাদের কাছ থেকে। আমি একটু বিশ্বাস করতে চাই মেবি ফাহাম ভাই ওই পরিমাণ বিবেক বিসর্জন দেন নাই, যেখানে হচ্ছে উনি বিএনপি এসে যদি আকাম কুকাম করে সেগুলো অ্যাকনোলেজ করতে নয়, কিন্তু এই যে কুসুম প্রতিবাদ পেপার, এটাকে বলে কন্ট্রোলড অপোজিশন। মানে কিবলা ঠিক আছে, আমি কথা এখন আপনি যাদেরকে দেখে মনে করেন ভীতশ্রদ্ধ হচ্ছেন যে বাট ওনারা যাদেরকে উপস্থাপন করতেছেন খুবই মানে মোরালিটি এথিক্স নাই টাইপের মানুষ হিসেবে, ওনারা যখন ওয়েন পুশ কামস টু শভ এর চেয়ে ভিন্ন আচরণ, এর চেয়ে সুপিরিয়র আচরণ কতটুকুই করবেন আমার সন্দেহ আছে। I genuinely doubt it. এটা অন্য কোনো কারণ আমার সাথে শত্রুতা না, লাইক হিম ইন মেনি সেন্সেস। কিন্তু এতক্ষণ এই কথাটা এই কারণে বলতেছি যে এই যে ন্যারেটিভগুলো ওনারা পুশ করতেছেন, এটা আপনারা মানুষ, সাধারণ মানুষ এটা চিন্তা করবেন, রাইট? যে যিনি বলতেছেন এখান থেকে ওনার কি পাওয়ার আছে এবং উনি কি করতেছেন, এই কথাটা আমি আমার এই চ্যানেলে সবসময় বলে আসতেছি যে যারা দেশের বাইরে বসে, যারা নিরাপদ স্থানে বসে, যারা ফেক প্রোফাইলে বসে, যারা যাদের আইডেন্টিটি হাইড করে কথাগুলো বলে, রাস্তায় নামেন না কেন, হাতে চুরি পরে বসে থাকেন, গণভবনে যান না কেন, তারা কেন গণভবনে যাচ্ছে না? ফাহাম ভাই কেন অস্ট্রেলিয়া থেকে এসে বাংলাদেশে এটাতে যোগ দিচ্ছে না? জীবন হুমকির মুখে পড়ে যাবে এই কারণেই না? তাহলে মানুষকে যিনি নামতে বলতেছেন তাদের জীবন হুমকির মুখে পড়বে না? উনি আসতেছেন না, হয়তো ওনার বাচ্চা কাচ্চা আছে, ওখানে একটা পরিবেশ আছে, তাদের একটা ভবিষ্যৎ আছে। উনি যাদেরকে রাস্তায় নামতে বলতেছেন তাদের বাচ্চা কাচ্চা নেই, তাদের ভবিষ্যৎ নাই। তো এই কারণে বিদেশে বসে নিরাপদ জায়গায় বসে এই কথাগুলো বলা, গণভবন ঘেরাও করা বাদ দিলাম, এটা অনেক বড় কথা, এটা একটা ম্যাসাকারের এটা একটা ম্যাসাকারকে ইগনোর করা, এটা মানে একটা ম্যাসাকার দ্বারা বদার্ড না হওয়া, এবং কামিং ফ্রম হু, যার এখানে কিছু পাওয়ার আছে। অ্যাগেন ওনার শ্বশুর, ওনার ফাদার ইন ল, উনি হচ্ছেন বিএনপির একজন প্রধান, এবং উনি যেরকম প্যাথোলজিক্যাল আচরণ করেন, বাই হুক অর বাই ক্রুক, বাই এনি মিনস উনি ওই স্বৈরাচারী সরকার পদত্যাগ চান, রাইট? আমি মনে করি না বাই হুক অর বাই ক্রুক করার লাক্সারি, করার মানবিকতা, করার চিন্তা আমাদের করা উচিত। আই ডোন্ট থিঙ্ক আমাদের গণভবন ঘেরাও করার কথা চিন্তাতে আনা উচিত, রাইট? তো তো ওই যেটা বলতেছিলাম যে নিরাপদ দূরত্বে বসে করা, দেখেন রেভলিউশন ইতিহাস জুড়ে যখন হয়ে আসছে, যে কথাটা সবসময় বলি যে এখনকার পৃথিবী ফান্ডামেন্টালি ডিফারেন্ট, এটা আমরা ভুলে গেলে চলবে না। আগেকার যুগে যখন রেভলিউশনের ডাক দেওয়া হইতো, তখন কি যারা নেতা ছিলেন, যারা রেভলিউশনের ডাক দিতেন, তারা 10,000 মাইল দূরে নিরাপদে বসে ইন্টারনেট দিয়ে এগুলো করতে পারতেন না। নেতা হওয়ার আগেকার যুগে যারা রাজা ছিল, আপনারা জেনে থাকবেন, রাজারা যুদ্ধক্ষেত্র থেকে লড়াই করতো। আগেকার যুগে যারা সেনাপতি ছিল, তারা যুদ্ধক্ষেত্রে ফ্রন্ট লাইন থেকে করতো, তাদেরকে প্রমাণ করতে হইতো, তাদের সাহস, সূর্য বীর্য, তাদের স্যাক্রিফাইস প্রমাণ করতে হইতো। একটা রাজা যুদ্ধক্ষেত্রের সামনে থেকে যুদ্ধ করতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আপনারা যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করছেন। এটা তখনকার সময়ের কালচার ছিল, তখনকার পৃথিবীতে, সেই অসভ্য পৃথিবীতে যেখানে মানুষের শ্রেণী প্রথা এই পর্যায়ে ছিল, রাজা প্রজা মুনিবৃত্ত এইরকম ক্লাস প্রথা ছিল, সেই পৃথিবীতে এতটুকু রেসপেক্ট প্রজাদেরকে করতো, এতটুকু রেসপেক্ট প্যাজেন্টদেরকে করতো। তাদের কাছে নিজের গ্রহণযোগ্যতার প্রশ্নে রাজা মাঠে নেমে যুদ্ধ করতো, রাজা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করতো। তো এখন তো সেই পৃথিবীতে তার ভিডিও করে সবাই রাস্তায় নামেন না কেন, হাতে চুরি করে নিরাপদে বসে এগুলো বলার সুযোগ ছিল না, রাইট? যারাই আন্দোলন ডাক দিত তারা ওই দেশের মধ্যে বসে, এবং এমন না যে ভিডিও কল, রাইট, সামনে থেকে মানুষ, সবকিছু ফিজিক্যাল ছিল। তারা নিজের জীবন বিপন্ন করতো, যারা নেতৃত্ব দিত নিজের জীবন বিপন্ন করে, যারাই আন্দোলন ডাক দিত নিজের জীবন বিপন্ন করে। আর এখন এই পরিবর্তিত পৃথিবীতে মানুষ ঘরে বসে, এসির মধ্যে বসে, 10,000 মাইল দূরে বসে বলে যে আপনারা হাতে চুরি পরে বসে থাকেন, রাস্তায় নামেন না কেন। তারা কোনো রিস্ক নিচ্ছে না। আমি এটা মানতে রাজি আছি ইফ ইট কেম ফ্রম নাহিদ, যে সমন্বয়ক, সে যদি বলে যে আপনারা গণভবন ঘেরাও করেন, আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, কারণ সে বাংলাদেশে আছে, সে রাস্তায় নামতেছে, সে তার জীবন বিপন্ন করবে, সে যেটা করতে বলতেছে সে একই কাজ সে করতেছে, সে তার জীবন বিপন্ন করতেছে। সো আই হ্যাভ নো কমপ্লেন। যে তার জীবন কোনো রকম বিপন্ন করতেছে না, ন্যূনতম ছাড় দিচ্ছে না, ন্যূনতম স্যাক্রিফাইস করতেছে না নিজের লাইফের, আমি বলতেছি না যে ওনার কষ্ট লাগে না, ওনার খারাপ লাগে না, ইকুয়ালি আমারও এটা ওনারও আছে। বাট
প্রাইস উই আর পেইং এটার জন্য। এই ভালো খারাপ লাগে কষ্ট লাগে, বাট প্রাইস আর উই পেইং, কিছুই পে করতেছি না। আমরা আমাদের অফিসে যাচ্ছি, কাজ করতেছি, খাইতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাই দিচ্ছি, আর এখান থেকে বসে বলতেছি যে আপনারা গণভবন ঘেরাও করেন, আপনার একটা লাশের বন্যা হয়ে যাক। আমার কি, আমি আমার এখানে বসে আমি আমার বাচ্চাগুলো নিয়ে ঘুমাইতে পারতেছি। আম্বা যদি আজকে দেশে ফিরে যান, তারপর উনি ওনার জীবন বিপন্ন করে, তারপর যদি উনি এই কথা বলেন, আই উইল হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর হিম, এবং আই উইল সাপোর্ট ওনার দাবি চাওয়া আহ্বানকে। আমি তখন সাপোর্ট করবো, আমি জেনুইনলি, যেটাতে আমি একমত হবো না, কিন্তু আমি সমালোচনা করবো না যে না উনি যেটা বলছেন হি ইজ নট অনলি টকিং দ্য টক, ওয়াকিং দ্য ওয়াক। কিন্তু অস্ট্রেলিয়ায় বসে বা যারা দেশের বাইরে বসে এরকম একটা ভয়াবহ রক্তগঙ্গা মানে বয়ানোর কথা দাবি করা, এটা করতে তো একটু সংকোচ হওয়া, চক্ষু লজ্জা হওয়া উচিত। আমি জীবনে কথা বলতে পারবো না আমেরিকায় বসে যে আপনারা গণভবন ঘেরাও করতে যান। আমি তো রাস্তায় নামলেন এই কথা বলতেই আমার লজ্জা লাগে যে আমি আমেরিকায় বসে আমি কে এটা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার। আমি কি স্যাক্রিফাইস করতেছি, আমি কি কষ্ট করি, আমি কিচ্ছু করতেছি না। তা আমি কোন মুখে তাদেরকে বলি জীবন বিপন্ন করতে? যে কারণে আমি কথাটা বারবার করে রিপিট করি যে আমি নিজে যখন আমার সুযোগ ছিল, দেশে ছিলাম, আমি রাস্তায় নামছি মিলিটারির বিরুদ্ধে, আমি আমার জীবন বিপন্ন করে আন্দোলন করছি, করি না যে তা না, কিন্তু এখন তো করতেছি না। এই জন্য আমি এখন কোনো ভিডিওতে দেখতে পারবেন আমি বলতেছি আপনাকে যে আপনি কেন রাস্তায় হাতে চুপুরি চুরে পরে বসে রাস্তায় নামেন না কেন, কি কি করণীয়, কি কি এরকম খুবই সতর্কভাবে মাইল্ড ভাষায় আলোচনা করি। এই যে গণভবন ঘেরার ইয়েটা, সেটা যেটা বললাম যে গণভবনের দিকে যদি আজকে মানুষজন রওনা দেয়, দেখেন এইখানে সরকারের লেজিটিমেসিটা কোন জায়গাটা নষ্ট হইতেছে। যে এত ছাত্র হত্যা করছে, করার পর সরকার আজকে বিপদে কেন? কারণ ছাত্ররা নিরস্ত্র ছিল, এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখছি ছাত্ররা পুলিশকে আক্রমণ করতে জানায়, ছাত্ররা হইতেছে পিসফুল। সুতরাং এই হত্যাকাণ্ডের কোনো ডিফেন্স নাই সরকারের। আজকে যদি এখানে কনফ্রন্টেশনের মধ্যে গোলাগুলি হইতো, তাইলেও কিন্তু সরকার একটা ডিফেন্স থাকতো। আমি আপনাদেরকে আমার পর্বে হাজার হাজার পর্বে আলোচনা করছি, ওয়েন ইউ আর অ্যাক্টিং ইন সেলফ ডিফেন্স এভরিথিং গোজ আউট অফ দ্য উইন্ডো। আপনি তখন যে এখানে আমেরিকাতে তো সবার হাতে হাতে বন্দুক থাকে, রাইট? তারপর সে যদি খালি গুলি করে মেরে ফেলছে, সে যদি আদালতে মামলা যায়, সে যদি অনলি এটা প্রমাণ করতে পারে আই ওয়াজ ফিয়ারিং ফর মাই লাইফ, এরকম কয়েকটা টার্ম ইউজ করে যে আই ওয়াজ ফিয়ারিং ফর মাই লাইফ এবং আই ওয়াজ অ্যাক্টিং ইন সেলফ ডিফেন্স, এই দুটো জিনিস প্রমাণ করতে পারলে সব খুন মাফ, 7 খুন মাফ। কারণ সবার সেলফ ডিফেন্স করার অধিকার আছে। আপনি আপনার বাসার মধ্যে বন্দুক নিয়ে বেডরুমে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, কেউ ঢোকার চেষ্টা করলো রাতের বেলা, আপনি ডাইরেক্ট গুলি করে মেরে ফেললেন, আপনি কিন্তু এটা গিয়ে যদি বলেন যে আই ওয়াজ ফিয়ারিং ফর মাই লাইফ এবং আই ওয়াজ অ্যাক্টিং ইন সেলফ ডিফেন্স, অবশ্যই এটা নিয়ে আরো বিস্তারিত ইয়ে হবে, তদন্ত হবে, বোঝার চেষ্টা করা হবে যে আপনি আসলেই আপনি লাইফের জন্য ফিয়ার করতেছিলেন কি এবং অ্যাক্টিং ইন সেলফ ডিফেন্স কিনা। মিনিমাম কাইন্ড অফ আপনি এটা প্রমাণ করতে পারেন, আপনি পার হয়ে চলে আসবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে যখন নিরস্ত্র মানুষের উপর যারা থ্রেট পোস্ট করতেছে না, তাদের উপর যখন আক্রমণ করা হয়, হামলা করা হয়, দেয়ার ইজ নো ডিফেন্স ফর ইট। সারা পৃথিবীর কোথাও এটা কোনো ডিফেন্স পাবে না, সারা পৃথিবীর কাউকে কাছে পাবে না। আর আপনি যদি আজকে গণভবনের দিকে মার্চ করা শুরু করে, সেখানে যদি শত শত মানুষ শোয়ায় ফেলে এবং মিলিটারিরা যদি বলে যে তারা আমাদের দিকে ধেয়ে আসতেছিল, র্যাব মিলিটারি, এবং সারা পৃথিবীর সামনে, এটা স্টিল অ্যাকসেপ্টেবল হবে না। একটা রক্ত গঙ্গা বয়ে যাবে, এবং যদি রক্ত গঙ্গা না বয়, এখানে দেখেন দুইটা চিত্র, একটা হইতেছে একটা রক্ত গঙ্গা বয়ে যাবে, যে রক্ত গঙ্গার উপর দিয়ে আমি চাই না শেখ হাসিনার পতন, যেই রক্তগঙ্গার উপর দিয়ে আমি শেখ হাসিনার পতন চাই না। আমি কে এটা আমেরিকাতে নিরাপদে বসে এই কথা বলার যে রক্তগঙ্গা বয়ে যাক, আমি শেখ হাসিনা পতন চাই? কারণ আমি তারপর ক্ষমতা আসতে পারবো, রাইট? আমি হালুয়ার ভাগটা পাবো এই কারণে। এগেন দুটো জিনিস আমি আপনাকে আরেকবার ক্ল্যারিফাই করি। ইফ ইট কামস ফ্রম সামওয়ান যার এখানে কোনো স্টেক নাই, যে শেখ হাসিনা পতনের উপর ক্ষমতায় যাবে না, তার কাছ থেকে আসলে আমি মানতে রাজি আছি, নাম্বার 1। নাম্বার 2, ইফ ইট কামস ফ্রম সামওয়ান যে নিজে এই রিস্কের অংশ, যে নিজে দেশে বসে আছে, যে নিজে রাস্তায় আছে, তার কাছ থেকে আসলো আমি এক পথ হলেও আমি তাকে রেসপেক্ট করতেছি। কিন্তু যদি এমন কারো কাছ থেকে আসে যার এখানে স্টেক আছে, যার এখান থেকে লাভ ইফ ইউ উইল কিছু আছে, অথবা যে নিরাপদে জায়গায় বসে আছে, আই অ্যাবসলুটলি 0% রেসপেক্ট ফর দ্যাট কাইন্ড অফ লাইক, মানে এই ধরনের চাওয়া, এই ধরনের দাবির প্রতি আমার জিরো রেসপেক্ট, জিরো। কোনোভাবেই এই ধরনের দাবি চাওয়াকে সিরিয়াসলি নেওয়া যাবে না। যে আপনি আপনারটা ভালো চিন্তা করেন, ওনাদের ভালোটা চিন্তা করতেছে, ওনার দেশে এসে আন্দোলন করতেছে না। এগেন আজকে দেশে আসলে আমি জানি হয়তো উনি গ্রেফতার হয়ে যাবেন, হয়তো না উনি গ্রেফতার হবেন, নির্যাতনের শিকার হবেন, হয়তো মেরে ফেলবে না, নাহিদ নির্যাতনের শিকার হচ্ছে না, পিটায় ছাল তুলে ফেলতেছে, বের হয়ে আবার আন্দোলনে ডাক দিচ্ছে, আবার ঢুকে পিটায় ছাল তুলে ফেলতেছে, আবার বের হয়ে আন্দোলনে ডাক দিচ্ছে। এই রিস্কটা তো নাহিদ নিচ্ছে। সো নাহিদ যদি বলে আমি রেসপেক্ট করতে রাজি আছি, এই রিস্কটা বিদেশে বসে কেউ যদি বলে কোনো ধরনের রিস্ক না নিয়ে যে আমি দেশে গেলে আমাকে ধরা হবে কারণে আমি যাচ্ছি না, ওকে ফাইন, তাহলে মানুষকেও আপনি গণভবন ঘেরাও করার মতো মানে ম্যাসাকার করার জন্য এরকম আত্মঘাতী ইয়ে করার কোনো সুযোগ নাই। তো যেটা বলতেছিলাম যে গণভবনের দিকে যদি আজকে রওনা দেয়, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হইতেছে 20টা লোক মারলো, 50টা লোক মারলো, 100 লোক মেরে ফেললো গুলি করে, তারপর সবাই ডিসপার্সড হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল। এইটার কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে না সরকারকে। ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে শুরু করে, সারা পৃথিবীর চোখের সামনে দে অ্যাক্টেড ইন সেলফ ডিফেন্স। এরা সবাই গণভবন ঘেরাও করতে যাচ্ছিল, ধাওয়া করতেছিল, প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন ছিল, প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য আপনার যে স্পেশাল এজেন্ট যে ট্রাম্পকে হামলা করছে, গুলি করে মেরে ফেলছে। কেউ কি বলতেছে যে গুলি করে কেন মারলো? না, অ্যাক্টেড ইন সেলফ ডিফেন্স।
প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য গণভবনের দিকে ধাওয়া করলে তখন যদি 100-200 মানুষ মারা হয়, তারপর যদি সবাই ডিসপার্সড হয়ে যায়, তাহলে কি লাভ হলো? একটা নাম্বার ওয়ান, কোনো রেজাল্ট আসলো না। এবং 100-200 মানুষ যে মারলো তাতেও কোনো ইয়ে হলো না। কি বলে জানি আপনার, এটার কোনো বিচার আপনি পাবেন না। আপনি যান, আপনি সারা পৃথিবীতে কান্নাকাটি করেন, কাউকে আপনার পক্ষে পাবেন না, কাউকে আপনার পক্ষে পাবেন না। কারণ শেখ হাসিনার জীবন বাঁচানোর জন্য, প্রোটেক্টের জন্য সেলফ ডিফেন্সে এটা করা হয়েছে, নাম্বার ওয়ান। আরেকটা সিনারিও যেটা হইতে পারে যে হাজার হাজার মানুষ মারা পড়লো, তারপর মানুষ ঠিকই ঢুকতে পারছে গণভবনে, তার আগে হাজার হাজার মানুষ মরতে হবে। তারপর গণভবনে ঢুকলো, ঢুকে শেখ হাসিনাকে টেনে সরাইলো। দুইটা আউটকাম, একটা হইতেছে আনসাকসেসফুল, একটা সাকসেসফুল। তো সেই ক্ষেত্রে যে কথাটা বললাম আর কি, যে আপনি চিন্তা করেন সেটার কস্ট কি পরিমাণ হবে, সেটার কস্ট কি পরিমাণ হবে, কত হাজার হাজার মানুষের জীবন দিতে হবে। এত হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আমি চাই শেখ হাসিনার পতন না? আমি চাই না। আমি আমেরিকায় বসে আমি নিজে একটা বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস না করে আমার বাচ্চাকে কোলে নিয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আমি এটা বলতে পারি আমি এটা চাই দেখতে হাজার হাজার মানুষের মৃত্যু বাংলাদেশে? না, আমি সেটা চাই না, আমি এটা বলতেও পারি না। আমি লাইক মানে আমি মনে হয় এটা শেমফুল চাওয়া। তো এই কাজ করার কোনো চিন্তাও করেন না কেউ, এই ধরনের কাজ করবেন না। কারেজ এবং স্টুপিডিটির পার্থক্য যে কথাটা সবসময় বলি, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ পৃথিবীর ইতিহাস এইভাবে করেই রেভলিউশন হয়েছে, এভাবে করেই হয়। আমার সেই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এভাবে করেই হয়। ইয়াস, যান আপনি বাংলাদেশে যান। নাহি যদি আজকে এই কথা বলে এভাবেই রেভলিউশন চলেন, আমরা গণভবনের দিকে যাই, সে নিজের জীবন বিপন্ন করে, আই হ্যাভ অল দ্য রেসপেক্ট ফর হিম। পৃথিবীর ইতিহাসে কেউ কখনো 10,000 মাইল দূর থেকে ভিডিও কল করে এগুলো ভিডিও আপলোড করে এগুলো বলে নাই, সেই পৃথিবী কোনো কালে বিরাজ করে নাই। যে অভ্যুত্থানের যে কথাটা বলি, হিস্ট্রি থেকে আমাদের কতটুকু লেসন নেওয়ার সুযোগ আছে এটা আমাদের কেউ চিন্তা করে হবে? হিস্ট্রি দেখে শিক্ষা নেন না, হিস্ট্রি রেলেভেন্ট কিনা, যে হিস্ট্রি দেখে, হিস্ট্রিতে স্কাইপ দিয়ে কেউ হইতেছে বিপ্লবের ডাক দেয় নাই, রাইট? ভিডিও কলে কেউ বিপ্লবের ডাক দেয় নাই।